আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। মার্কিন পুঁজিবাজারে বিনিয়োগের লক্ষ্যে শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্টস চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস থেকে উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে ট্রাম্প অ্যাকাউন্টসের প্রচারণায় অংশ নেন। এটি মার্কিন সরকার সমর্থিত নবজাতক বিনিয়োগ অ্যাকাউন্ট। মার্কিন ফেডারেল সরকার 2025 থেকে 2028 সাল পর্যন্ত জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য $1000 করে দেবে। ট্রাম্প অ্যাকাউন্টস হল মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য প্রবর্তিত একটি বিশেষ বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী সঞ্চয় কর্মসূচি। এর মূল লক্ষ্য হল শিশুদের জন্মের পর থেকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি করে দেয়া। ট্রাম্প অ্যাকাউন্ট সরাসরি শিশুদের নামে খোলা হয় এবং 18 বছর বয়স না হওয়া পর্যন্ত বাবা, মা বা অভিভাবক এর কাস্টোডিয়ান হিসেবে কাজ করেন। জমানো অর্থ মার্কিন শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে। ইউরোপের বিভিন্ন দেশে ব্যাংক লুটেরা এস আলম ও বেক্সিমকো গ্রুপ সহ ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী 3 অভিযুক্তের সম্পদ জব্দ করা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়ে সাইপ্রাসের একটি আদালত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের একটি বিলাসবহুল বাড়ি জব্দের নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে এই ঘটনা ইতিবাচক। তবে ভিন্ন ভিন্ন দেশের জটিল আইনি প্রক্রিয়া এবং যথাযথ তথ্য প্রমাণ দিয়ে এই টাকা দেশে ফিরিয়ে আনা বেশ চ্যালেঞ্জের। সাদাত হাবিব সেতুর রিপোর্ট। ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। দেশটির রাজধানী নিকোশিয়ার জেলা আদালত সম্প্রতি জব্দ করেছে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের একটি বিলাসবহুল বাড়ি। ব্যাংক জালিয়াতির মাধ্যমে পাচার করা অর্থের তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অনুরোধেই এই সম্পদ ক্রোকের আদেশ। অপরাধমূলক কোনো কাজের প্রসিড অর্থাৎ ফসল আকারে এই টাকাটা যদি তারা দেখে, তখনই তারা এই টাকাটাকে আলাদা করে কনফিসকেট করবে, যেটাকে বাজেয়াপ্ত বলে। সাইপ্রাস থেকে এটা আনা সহজ, তার কারণ সাইপ্রাসের প্রক্রিয়া হচ্ছে এমন যে প্রমাণ করতে পারি যে বাংলাদেশের অর্থ দিয়ে, মানে যেটা অবৈধভাবে গেছে সেই অর্থ দিয়ে এই সম্পদটা কেনা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই থার্ড পার্টি এসে এটাকে লিকুইড মানিতে কনভার্ট করে তারপরে সে টাকাটা ফেরত নিয়ে আসা যায়। সাইপ্রাসে ব্যাংক মাফিয়া এস আলমের সম্পদ জব্দ নিঃসন্দেহে ইতিবাচক, তবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে এরপরের ধাপগুলো আরো জটিল। আপনি যদি সেই সিকোয়েন্স বা সেই যদি চেইনটা যদি এস্টাবলিশ করতে না পারেন, তখন কিন্তু ওই দেশের যারা লয়ার বা স্পেশালি ওই দেশও কিন্তু আপনাকে টাকা রিটার্ন করতে চাবে না, কারণ তার দেশে কিন্তু এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আদালতের মাধ্যমে লুটপাট আর পাচারের সাথে জড়িতদের দেশে বিদেশে প্রায় 70,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, বিগত 15 বছর আওয়ামী শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 234 বিলিয়ন বা 23,400 কোটি মার্কিন ডলার। বছরে গড়ে যা প্রায় 16 বিলিয়ন ডলার। পাচার হওয়া এই বিপুল অর্থের খোঁজে বিশ্বের অন্তত 18টি দেশে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পেপার পত্রিকা অ্যাভেলেবল যে কারা লুট করেছে, সবচেয়ে বেশি মানি লন্ডারিং তো করছে এস আলম, এতে তো কোনো সন্দেহ নাই। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন করতে হবে, রাজনৈতিক দক্ষতা বাড়াতে হবে, কূটনৈতিক দক্ষতা বাড়াতে হবে। এটা না হলে পাচারকৃত অর্থ যতই চিহ্নিত করা হোক বিদেশের মাটিতে, সেটা কিন্তু ফেরত আনা সম্ভব না। ব্রাজিল পারে নাই, ফিলিপাইন পারে নাই, আপনার ইন্দোনেশিয়া পারে নাই। পাচার হওয়া অর্থের গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর সহ 10টি দেশ। বাংলাদেশ ইতিমধ্যেই মালয়েশিয়া, হংকং ও আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি বা MLAT সই করেছে। বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি অনুসারে অর্থ ফেরতে অমনি ব্রিজওয়ে, নর্ল, ইন্টারডেপ, ইন্টারপাথ, ডিটনস EY, DLA পাইপার্স, PwC বেকার, ম্যাকেনজি এবং গ্র্যান্ট থর্টনের মতো নামী 9 অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান কাজ করছে। যে অর্থ পাচার হয়ে গেছে সেগুলো ফেরত নিয়ে আসা, তো সেটার জন্য আমাদের খরচের দিকে তাকালে চলবে না, এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে। কমপক্ষে এই ধরনের যেটা বৈশ্বিক অভিজ্ঞতা দেখা যায় যে সাধারণত 10 থেকে 15 বছর, 20 বছর অনেক সময় লাগে। পাচারের অর্থ ফেরতে গঠিত বিশেষ টাস্ক ফোর্স প্রথম ধাপে এস আলম, বেক্সিমকো, সাবেক ভূমিমন্ত্রীর আর্মির গ্রুপ সহ 6টি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা শুরু করেছে। এদিকে দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক ল ফার্মের বিশাল খরচের বড় চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কৌশল নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 9টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে নো উইন নো ফির ভিত্তিতে, অর্থাৎ টাকা উদ্ধার করতে পারলেই কেবল ফি পাবে ল ফার্মগুলো। ইউকেতে পাচার হোক, আর মিডল ইস্টে হোক, আর সাউথ ইস্ট এশিয়ার যে কোনো জায়গায় হোক, সেন্ট্রাল এশিয়াতে হোক, যেখানে আমরা ট্র্যাক অ্যান্ড ট্রেস করতে পারবো, উই উইল ট্রাই অ্যান্ড গেট অ্যান্ড রিটেইন দি মানি। এবং সেটা যদি না আনা যায় তাহলে তাদের কিন্তু দেশেও বৈধ সম্পদও থাকতে পারে, তখন ওইটার সাথে এটাকে সংযুক্ত করেও
কিছুটা আদায় করা সম্ভব। আর পাচার হওয়া অর্থ ফেরতে সরকার ও সংশ্লিষ্ট মহলকে আন্তর্জাতিক আইন ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR প্রক্রিয়ায় জোর দিতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারাতে বসেছে বাংলাদেশ। প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনামের কাছে এই শীর্ষ অবস্থান খোয়ানোর ঝুঁকিতে দেশের প্রধান এই রপ্তানি খাত। দীর্ঘস্থায়ী গ্যাস, বিদ্যুৎ সংকট, উচ্চ ব্যাংক সুদের হার এবং কাঁচামালের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে কমেছে রপ্তানি আয়। একদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে, অপরদিকে ঊর্ধ্বমুখী ভিয়েতনামের রপ্তানি বাজার। সাদাত হাবিব সেতুর আরও একটি রিপোর্ট। বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ ট্যাগটি দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে ছিল গৌরবের প্রতীক। চীনের পরেই বিশ্ব পোশাক বাজারে দ্বিতীয় স্থানটি দখল করেছিল বাংলাদেশ, কিন্তু সেই মুকুট এখন হারানোর শঙ্কা। পরিসংখ্যান বলছে সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমে দাঁড়িয়েছে 38.57 বিলিয়ন ডলারে। আর ঠিক এই সুযোগেই বাংলাদেশকে টপকে যাচ্ছে প্রধান প্রতিযোগী ভিয়েতনাম। দেশটির পোশাক খাতের রপ্তানি আয় 44 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারে আধুনিক পোশাক আর ইউরোপের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ভিয়েতনামকে এগিয়ে দিচ্ছে রকেট গতিতে। শুধু ভিয়েতনামই নয়, ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ভারত আর কম্বোডিয়া। ভারতের রয়েছে নিজস্ব তুলার বিশাল বাজার, আর কম্বোডিয়ায় আসছে বিপুল বিদেশি বিনিয়োগ। বাংলাদেশ এই দ্বিতীয় অবস্থানে বেশি দিন ধরে রাখতে পারবে না, কারণ পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ অনেক হয়ে গেছে। ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, এই দেশগুলো কিন্তু পোশাক রপ্তানির দিক থেকে এখন খুব মনোযোগ দিচ্ছে। পশ্চিম উন্নত দেশগুলোতে যে আমাদের প্রোডাক্ট নিত, সেখানে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের সাথে সাথে অন্যান্য দেশের পোর্শনও ঢুকে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অশনি সংখ্যা। উদ্বেগজনক আরও বাস্তবতা রয়েছে। আগস্ট 2024 থেকে জুন 2026 সালের মধ্যে দেশে 457টি শিল্প কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর মধ্যে শুধু পোশাক ও টেক্সটাইল খাতেই বন্ধ হয়েছে 151টি বড় কারখানা, যার বড় একটি অংশই BGMEA ও BKME এর সদস্য। খাত সংশ্লিষ্টদের তথ্য, 205টি কারখানা বন্ধ হয়েছে পর্যাপ্ত ক্রয়াদেশ বা অর্ডারের অভাবে। এছাড়া ব্যাংক ঋণের জটিলতা আর চরম আর্থিক সংকটে তালা ঝুলাতে বাধ্য হয়েছে আরও 190টি প্রতিষ্ঠান। বাকি কারখানাগুলো বন্ধ হয়েছে তীব্র গ্যাস, বিদ্যুৎ সংকট, কাঁচামালের অভাব কিংবা শ্রমিক অসন্তোষের কারণে। কারখানা বন্ধের এই হিড়িকে রাতারাতি বেকার হয়েছেন প্রায় 1,50,000 পোশাক শ্রমিক। অনেক জায়গায় অনেক ইনভেস্টমেন্ট করে রাখছে, সংযোগের অভাবে তারা ব্যবসা করতে পারছে না, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, কর্মসংস্থান ব্যাঘাত ঘটছে, বিনিয়োগ বাড়ছে না। সামনের দিকে এগিয়ে যেতে হলে, বাংলাদেশের দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট করার মানসিকতা থাকতে হবে। মডার্ন টেকনোলজি গ্রহণ করে আপনাকে দক্ষ জনবল তৈরি করতে হবে। সরকার 15 দফা স্কেল দিয়েছে, আমি ধন্যবাদ দিব, কিন্তু সহজ সত্যি তাদেরকে বের করা যায় সেই ব্যাপারগুলো দিয়ে ইমিডিয়েটলি কাজ করতে হবে, যাতে তারা ব্যবসা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, কেবল সস্তা শ্রমের উপর ভর করে দ্বিতীয় স্থান ধরে রাখার দিন শেষ। বিশ্ববাজারের সাথে টিকতে হলে বাংলাদেশকে এখন উচ্চমূল্য বা হাই ভ্যালু কিংবা ফ্যাশনেবল পোশাক তৈরিতে জোর দিতে হবে। একই সাথে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ। অন্যথায় দেশের রপ্তানি আয়ের 84% অর্জনকারী এই খাত বিপর্যয়ের মুখে পড়বে। ঘনীভূত হবে অর্থনৈতিক সংকট। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 1,419 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 68,318 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 205 পয়েন্ট কমে অবস্থান করছে 23,410 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক, এটি 48 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,308 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,978 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 62 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 303 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,588 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 20 পয়েন্ট কমে অবস্থান করছে 1,596 পয়েন্ট। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $72.85, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.86 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 613.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.7 কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 79.17 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.87 সেন্টস বেশি।
বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.19 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.03 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.28 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.65 সেন্টস বেশি। জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 75 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 92 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 17 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 97 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 32 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সা আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 85 টাকা 94 পয়সা আর বিক্রি করছে 88 টাকা 90 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 58 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 35 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 95 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 86 পয়সায়। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।